নমস্কার, আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভাষা আন্দোলন মানেই আমাদের আত্মসম্মান এবং ভাষার প্রতি যে ভালোবাসা রয়েছে তাকে নিয়ে এক সংগ্রাম, এবং আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমার সাথে রয়েছেন দুজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব। শ্রী নরেন্দ্র দেববর্মা, ইনি কবি, সাহিত্যিক এবং লেখক, এবং ডক্টর সৌভিক বাগচি, ইনি অ্যাসোসিয়েট প্রফেসর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনিয়া। আপনাদের প্রতি আমার প্রথম যে প্রশ্ন থাকবে, এবং একটা ডিসকোর্স প্রায় বিগত 5-6 বছর ধরে, বা আমি বলবো একবিংশ শতাব্দীতে বারবার উঠে আসে, যে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা এই যুগে প্রতিটা ভাষার ক্ষেত্রে কীরকমভাবে আমরা পৌঁছে দিতে পারি মানুষের কাছে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, নরেন্দ্রবাবু। যে একবিংশ শতাব্দীতে যে ভাষা আন্দোলনের যে পটভূমি বা তার যে প্রয়োজনীয়তা কতটুকু রয়ে গেছে বা আসছে বা ভবিষ্যতে থাকবে, সেটাই হচ্ছে আপনার জিজ্ঞাসা বিষয়বস্তু। যে ভাষা আন্দোলনের যে প্রয়োজনীয়তা তা একবিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী থেকে শুরু করে, মানে এর আগের শতক থেকে শুরু করে আগামী দিনেও সেটা থাকবে। সে ভাষা আন্দোলনের যে প্রয়োজনীয়তা কোনো সময় কমবে, কোনো সময় বাড়বে তা না, বরং বাড়তে থাকবে। কারণ একটা ল্যাঙ্গুয়েজ বা একটা জাতির যে আইডেন্টিটি, তার পরিচিতি, আত্মপরিচিতি, তার যে সাংস্কৃতিক এবং তার সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেগুলো কমবে না, বরং বাড়বে। এবং তার প্রতি মানুষের যে মর্যাদা সম্পন্ন মানুষের যে একটা জাতি সম্প্রদায়, সে কতটুকু উন্নত, তার ভাষা, তার ল্যাঙ্গুয়েজ কতটুকু উন্নত, সেটা আলাদা কথা। কিন্তু নির্বিশেষে সে তার আপনার নিজের ভাষার প্রতি তার টান থাকবে, তার মর্যাদা বোধ করবে। সুতরাং তার যে ইতিহাস, ঐতিহ্য এবং তার সাংস্কৃতিক মান উন্নয়ন, এবং তার সাথে সাথে তার ভাষার যে উন্নয়নের প্রশ্নে সে আপোষহীনভাবে সংগ্রাম করে যাবে। সংগ্রাম অর্থ এই নয় যে তার মাঠে নেমে রক্তপাত, যেটা বাংলার ক্ষেত্রে হয়েছিল, এই বাংলার ক্ষেত্রে যে সংগ্রাম, যে সংগ্রামের পরবর্তী সময়ে মুক্তি সংগ্রামের রূপ নিয়েছিল এবং স্বাধীনতা লাভের পর্যন্ত হয়ে গিয়েছিল, সেটাই সবটাই এমন হবে তা কোনো কথা না। এবং বাংলাও তো থেমে থাকেনি, থেমে থাকবার কথা না। তার যে সংগ্রাম, সে বাংলা তো একটা খুব উন্নত একটা ভাষা বলা যায়, যে বিশ্বের দিকে তাকালেও যে বিশ্বের যে সাহিত্য হিসেবে যে খোঁজাখুঁজি হয়, তার ক্ষেত্রে চতুর্থ বা পঞ্চম স্থানে আছে বলে আমি জানতে পেরেছি। তাও কিন্তু তাদের সংগ্রামও থেমে থাকবে না, আরও এগিয়ে যাওয়ার সংগ্রাম চলবেই। কিন্তু আমাদের মতো, যে আমি ককবরক ভাষাভাষীর একজন হিসাবে বলতে পারি, আমাদের যে ককবরক ভাষা আরও উন্নতর জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেটা তো চালু থাকবেই। এবং সেটা শুরু মাত্র বলা যায়, এখন শুরু। আর কোনো এই একবিংশ শতাব্দী বলে নয়, এর পরবর্তী শতাব্দীতে এবং আরও কীভাবে আমরা সেইভাবে উন্নতির চরম শিখরে নেওয়া যায় যার যার ভাষাকে, সেই প্রসেসটা আমাদের চালু থাকবে, চালু থাকবে। এটা রেশ ধরি আমি আপনার থেকে এই বিষয়ে একই প্রশ্ন মতামত জানতে চাই। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু বাংলা ভাষা দিবস নয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনার করা প্রশ্নের উত্তরের প্রথমে এই কথাটা বলার কারণ এটা, শুধু একবিংশ শতক বলে নয়, সময়ের পর সময় যাবে, ভাষা আন্দোলনের তাৎপর্য দুটো শব্দ বা শব্দ বন্ধে বলা যাবে, অস্তিত্ব রক্ষার সংগ্রাম। কেন সংগ্রাম? কারণ মাতৃভাষা, যে কোনো মাতৃভাষা সেটা হতে পারে, সেটা আত্মপরিচয়ের এবং আত্ম অভিজ্ঞানের একটা বড় দিক নির্দেশক। আমি যদি আমাকে খুঁজে পেতে চাই, তার জন্য শুধুমাত্র কমিউনিকেশন একমাত্র মাধ্যম কিন্তু না, একটা মাধ্যম, একমাত্র মাধ্যম না। আচ্ছা, আমি আমাকে খুঁজে পেতে চাইলে আমার ভাব, আমার বোধ, আমার মন, আমার মনন, এইটার হদিশ পেতে চাইলে আমাদের অবশ্যই
শিকড়ের কাছে ফিরে যেতে হবে। ঠিক। এবং শিকড়ের কাছে ফিরে যাওয়া মানেই হলো ভাষার ঐতিহ্য, ভাষার সংস্কার। এই ভাষার সংস্কার এবং ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে অস্তিত্বের সংকট প্রবল হয়, মানুষ পুতুল হয়ে যায়। তাই যুগে যুগে কালে কালে ভাষার জন্য মানুষের আলাদা আবেগ, সংগ্রাম এটা জারি থাকবে। একবিংশ শতক বলে না, শতকের পর শতক যাবে, সময়ের পর সময় যাবে, মাতৃভাষা নিয়ে একইভাবে উদ্বেলিত হবে প্রত্যেকে। এই কারণেই, কারণ মাতৃভাষা যে অভিজ্ঞানের জন্ম দিয়েছে আমাদের কাছে, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এবং নিজেকে খুঁজে পাওয়ার দুর্নিবার প্রয়াস। একদম একদম। এবং খুব সুন্দর আপনি গুছিয়ে বললেন বিষয়টা। ভাষার যখন কোনো ডিসকাশন হয় বা কোনো রকম আলোচনা হয়, তখন একটা বিষয় বারবার পর্দার পেছনে, পর্দার আড়ালে চলে যায়। সেটা হলো মৌখিক সাহিত্যের যে ভূমিকা রয়েছে ভাষার প্রয়াসে, প্রসারে এবং ভাষার মননে। তো এই মৌখিক সাহিত্য নিয়ে প্রথমে আপনার প্রতি আমার প্রশ্ন থাকবে যে মৌখিক সাহিত্যের কি ভূমিকা রয়েছে ভাষার প্রবর্তনে? মৌখিক সাহিত্য, আসলে মৌখিক সাহিত্য যেমন একটা সন্তানের জন্ম হতে হলে তার যে মাতা পিতার প্রয়োজন, এই মৌখিক সাহিত্য সেটাই। হ্যাঁ, মৌখিক সাহিত্য আসলে সাহিত্য। আমরা এটাকে মৌখিক বলি যেহেতু তখন লিখিত রূপ পায় নাই একটা ভাষার, তাই আমাকে সেটাকে মৌখিক বলে থাকি। কিন্তু তখনকার সময়ের যে মানুষের চিন্তাধারা, তার যে সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক যে চিন্তা ভাবনা, তার সামাজিক যে প্রেক্ষাপট, সমস্ত কিছু তার এই মৌখিক সাহিত্যের মধ্যেই ফুটে ওঠে। এবং মৌখিক সাহিত্য যদি ঠিক না থাকে এবং পরিপুষ্ট না হয়, তাহলে তার পরবর্তী সাহিত্যও সেইভাবে গড়ে উঠবে না। সুতরাং যেমন যেটা বলছিলাম আর কি, মাতা পিতা ঠিক থাকলেই পরে তো যেই সন্তানেরও তার ঠিকভাবে পরিচালিত হবে। সুতরাং সেই মৌখিক সাহিত্য আমি প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে আমাদের মৌখিক সাহিত্য ককবরক ভাষার যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার মৌখিক সাহিত্য। আচ্ছা, আমরা অন্যান্য সাহিত্যের মধ্যেও সেটা দেখেছি। আপনি এই বিষয়ে যদি কিছু আপনাদের দেখুন, প্রথম কথা হচ্ছে ভাষার প্রয়োগগত দিক থেকে দুটো রূপ আছে, একটা তার লেখ্য রূপ, একটা তার কথ্য রূপ। আমি বলবো যে ভাষা যে জীবন্ত প্রাণময়, এই প্রাণময়তা লুকিয়ে থাকে তার কথ্য রূপের মধ্যে। আচ্ছা, শুধু লেখ্য আকারে যদি ভাষার প্রয়োগগত বা রূপগত দিকটাই থাকতো, তাহলে সে ভাষাটা বেঁচে থাকতে পারতো না, মৃত ভাষা হয়ে যেত। কেন কথ্য রূপের মধ্যে দিয়ে ভাষার প্রাণময়তা? একটা খুব সিম্পল উদাহরণ ধরুন আমি দিই। আমি দেখছি দূরে নদী দিয়ে নৌকা যাচ্ছে, আমি কি বলবো? আমি যদি বলি ওহে তরণী কর্ণধার ভিড়াও, নৌকাটা চলেই যাবে, পারে ভিড়বে না। কিন্তু আমি যদি বলি মাঝি পারে নৌকা ভেড়াও, যেটা বলেছি যে হ্যাঁ, কমিউনিকেশন একমাত্র মাধ্যম নয়, কিন্তু মাধ্যম তো বটে। এই কমিউনিকেশনের মাধ্যমের উপর ভিত্তি করেই এবার গভীর থেকে গভীরতর স্তরে মন, মনন, বোধের আদান প্রদান এগুলো হয়। কিন্তু প্রাণময়তাটা তাহলে লুকিয়ে থাকে কোথায়? কথ্য রূপের ওপর, মৌখিক রূপের ওপর। মৌখিক যে সাহিত্য, যেটাকে ওরাল লিটারেচার বলে, কিছুক্ষণ আগেই যেটা নরেন্দ্রবাবু বললেন, তার সামাজিক দিক, তার অর্থনৈতিক দিক, এই সমস্ত পরিসরটা কিন্তু এই মৌখিক সাহিত্যের মধ্যে লুকিয়ে আছে। সুতরাং একটা ভাষার সার্বিক উন্নতি, সমৃদ্ধি, উন্নয়নের জন্য ওরাল লিটারেচার সব সাহিত্যের ক্ষেত্রে বা মৌখিক সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে মানুষ বলবে, তারপরে তো মানুষ লিখবে। একদম, মানুষ আগে লিখবে তারপরে বলবে, এটা হতে পারে না। মানুষ আগে বলবে তারপরে লিখবে। একদম একদম। ভাষার প্রতি ভালোবাসা সত্যি একটা অত্যন্ত, মানে কি বলবো,
অত্যন্ত ওতপ্রোত জিনিস, যেটা আমাদের সাথে জড়িয়ে রয়েছে, কিন্তু আমরা আলাদা করে হয়তো সেটা বুঝতে পারি না যতক্ষণ অবধি আমরা মনন না করছি, যতক্ষণ অবধি আমরা সেটা আলাদা করে এরকম একটা দিবস পালিত হচ্ছে যেখানে ভাষা আমরা উদযাপন করছি, মাতৃভাষা উদযাপন করছি, সেটা যদি আমাদের মনে না করানো হয়, হয়তো কথায় হয়তো স্বাভাবিক চলতি যে ভাবনা আছে তার মধ্যে কোথাও ট্রান্সলেশনে জিনিসটা হারিয়ে যায়। কিন্তু সেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি বিষয় তুলে ধরলেন। ভাষার প্রতি ভালোবাসা বাড়াতে আগামী প্রজন্মকে আমরা কি করে উদ্বুদ্ধ করতে পারি? ভালো ভাষার প্রতি যে উন্নয়ন, সে উন্নয়নের যে প্রথমটি আমরা বললাম যে ভাষা আন্দোলনের যে প্রয়োজনীয়তা, তখনই এই কথাটা অনেকাংশে বলা হয়ে গেছে যে ভাষা উন্নয়নের যে মানদণ্ড, সেটাকে কোনো একটা মানদণ্ড দিয়ে মাপা সম্ভব নয়। হ্যাঁ, সেটাকে মাপতে হলে তার জ্ঞান, ধ্যান ধারণা, তার চিন্তা শক্তি, হ্যাঁ, মূল্যায়ন করার ক্ষমতা, সেগুলো প্রথম অর্জন করতে হবে। এবং শিক্ষার সাথে সাথে এই যে মূল্যায়ন করার ক্ষমতা, হ্যাঁ, তার মানদণ্ডকে সঠিক রূপে চিন্তার মাধ্যমে মানদণ্ডকে তৈরি করা, মনে মনে তো তৈরি করে নিতে হবে, তার তো নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। সুতরাং এই যে মূল্যায়ন করার ক্ষমতা যখন বাড়তে থাকে, তখন সাথে সাথে সেই ভাষাটাকে উন্নয়নের উচ্চতম শিখরে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, তার জারি থাকে। এবং একটা যে ভারতবর্ষের মধ্যে তো অনেক ভাষা হারিয়ে যাচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে বলতে হয় যে অনেক ছোটো ছোটো ভাষা আমাদের মধ্যে আছে, এমনকি 50 জন মাত্র তার বক্তা এই ভাষায় কথা বলে এমন রয়ে গেছে, বা 500 জন কথা বলে, 200 জন কথা বলে, 1000 জন, 5000 জন, এরকম তো অনেক ভাষা রয়ে গেছে। সুতরাং তাদের কথাও ভাবতে হবে। সুতরাং এই উন্নয়নের প্রশ্নে আমরা যে সরকারি কাছ থেকে আমরা সেই প্রত্যাশা করি, এবং ব্যক্তিগত কাজ থেকে, এবং যে বক্তা যে ভাষায় কথা বলে তাদের যে সঠিক প্রচেষ্টা, সঠিক মূল্যায়ন এবং লেখালেখির মাধ্যমে সেটা জারি থাকবে আশা করি। এবং সেটা জারি রাখার জন্য সবাই সম্মিলিত প্রচেষ্টা, বাংলা ভাষাভাষী হোক না কেন, অন্যান্য ভাষাভাষী হোক না কেন, তাদেরও একটা তার মধ্যে একটা সহযোগিতা থাকতে হবে। পরস্পর সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেটা সম্ভব। এই যে মূল্যায়নের কথা বললেন, এটা একটা বড় দায়িত্ব আমাদের উপরে এসে পড়ে, যে আমরা যদি নিজেরা মূল্যায়ন না করতে পারি, নিজেদের মধ্যে ভাষাকে আমরা বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে হয়তো ভাষার যে মাধুরী রয়েছে সেটা হারিয়ে যায়। আপনার এই বিষয়ে? না, দেখুন, এরম এই মানে ক্ষেত্রে যদি কথা বলতে হয়, তাহলে অনেকগুলো শব্দ উঠে আসে, এই ভাষার আগ্রাসন, ভাষা সন্ত্রাস, এরকম অনেক কথা আমি এই 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 জায়গাগুলো উঠে আসে। যাই হোক, এই নতুন প্রজন্মে যারা আছে তাদেরকে বলা যায় মাতৃভাষার ক্ষেত্রে তারা কতটা তাদের অনুরাগ রয়েছে, এটাই তো বিষয়। আপনি লক্ষ্য করে দেখবেন ফেসবুকে প্রচুর কবিতা লিখছেন তো, সেটা তার ভাষাতে লিখছে। এখন ব্যক্তিগতভাবে কারোর ফেসবুকের এই কবিতাটা পছন্দ হোক বা না হোক, ফেসবুকেও কবি বলে তাদেরকে ব্যঙ্গ করার ব্যাপার, এইটা পরের কথা, কিন্তু লিখছে তো। এবং কোন ভাষাতে লিখছে? মাতৃভাষাতে। সে তার ভাষাতে লিখছে। হ্যাঁ, আমার যেখানে প্রয়োজন অন্য ভাষায় কথা বলায় আমি বলবো, কারণ ওটা আমার প্রয়োজন, আমায় বাস্তবটা মানতে হবে। আমি বাস্তবটা না মেনে চলতে পারবো না, আমার যেখানে প্রয়োজন আমায় বলতে হবে। হ্যাঁ, অতিরিক্ত ভাবে আমরা কখনো কখনো গালাগালিটাও হয়তো অন্য ভাষায় দিতে চেষ্টা করি, কিন্তু গালাগালিটা গালাগালি হয় না, গালাগালিটা গলাগলিতেও পরিণত হয় না। যদি বা দিয়েও থাকে, আমার প্রশ্ন যে যারা এই গালাগালিটাও দিচ্ছেন অন্য ভাষাতে, তারা রাত্রে স্বপ্নটা কি অন্য ভাষায় দেখেন? স্বপ্নটা দেখেন না। অসাধারণ প্রশ্ন। স্বপ্নটা আপনি আপনার মায়ের ভাষাতে দেখেন। কেন দেখেন? কারণ আপনার মাতৃভাষা, আপনার মাতৃভাষাই আপনার চিন্তার জন্মদাতা, আপনার মাতৃভাষায় আপনার আশ্রয়, আপনার মাতৃভাষায় আত্মজ্ঞানের অভিজ্ঞান। তাহলে কি করতে হবে? ঐতিহ্য থেকে, মাতৃভাষার ঐতিহ্য থেকে, সংস্কার থেকে বিচ্ছিন্ন হয়ে পুতুল হয়ে গেলে হবে না। যদি বিচ্ছিন্ন হয়ে যেতে হয়, তাহলে সে নিছকে একটা পুতুল, তার ভাবনা কিছুই তার স্বাতন্ত্র্য তার কাছে থাকবে না, সে
অবশ্যই দেখা যাবে যেমনি নাচায় তেমনি নাচে, নিজস্ব নাচটা হারিয়ে গেছে, ভাবনাটা হারিয়ে গেছে, সে পুতুল হয়ে গেছে। আমরা পুতুল হব না, আমরা কি হব? এটা খুব সাধারণ কথা, হয়তো পরিচিত কথা, এই অর্থে সাধারণ বলছি। আমাদের প্রত্যেকের কি মানুষ হতে হবে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায়ের মতো এই মহৎ কর্মে অংশগ্রহণ করতে গেলে কিন্তু ভাষার ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। তাহলে কি করতে হবে? আমার শিকড়, আমার মূল প্রথিত থাকবে আমার মাতৃভাষার গভীরে, আর সেই মূলের দাক্ষিণ্যেই ফুল ফুটবে, গাছ হতে হবে। আকাশের দিকে মেলে দিতে হবে নিজের মন গাছের ডালপালার মতো, আর শিকড়টা থাকবে আমার মাতৃভাষার গভীরে। কারণ আমরা যতই অন্য ভাষায় গালাগাল দিই, প্রয়োজনে অন্য ভাষায় কথা বলতে বাধ্য থাকলেও আমার স্বপ্ন আমি দেখি আমার ভাষাতে। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা যুক্ত করতে চাই, হয়তো প্রাসঙ্গিক হবে মনে হয়, যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান বলা হয়ে থাকে। তার মধ্যে আমি একটা কথা যুক্ত করতে চাই, মাতৃভাষাকে আমি মাতৃদুগ্ধের চাইতেও আরও বেশি উপরে রাখতে চাই। কেননা মাতৃদুগ্ধ যদি কোনো প্রসূতিকালীন যদি মা মারা যায় এবং ছেলে বা মেয়ে যদি সন্তান অনাথ হয়ে যায়, তখন তাকে বিকল্প একটা খাদ্যের ব্যবস্থা করে, বিকল্প একটা দুগ্ধের ব্যবস্থা করে বর্তমান সময়তে চলেই একটু বাঁচিয়ে রাখা যায়। এবং পরবর্তী সময় সে যখন বড় হয়, সে তখন মা যে না থাকার যে ফিল করবে ঠিকই, কিন্তু তার জীবনটা সুন্দরভাবে চলে যাবে। কিন্তু মাতৃভাষাহীনভাবে যদি সে একটা মানুষ গড়ে ওঠে, হ্যাঁ, পরবর্তী সময়ে যখন সে জানতে পারবে তার মাতৃভাষা কোনো পরিচয় নেই, তখন সেটাকে কি অনুভব করবে? সে তখন কিন্তু তার জীবনটাকে সঠিকভাবে সে নিজেকে একদম সত্যিকারের মানুষ হিসাবে যে গড়ে তোলার ক্ষেত্রে তার যে বিপর্যয় চলে আসবেই আমি মনে করি। সেটাই তার জন্য আমি মাতৃদুগ্ধের চাইতেও মাতৃভাষাকে আরো ঠিক কথা। মাতৃভাষা মাতৃদুগ্ধ খুব পরিচিত একটা কথা, এটা কিন্তু আমিও সমর্থন করি। মাতৃভাষা মাতৃদুগ্ধ এটাই একমাত্র নয়। তাহলে মাতৃভাষা কি? আমি বলেছি এর আগে, মাতৃভাষা আমার শিকড়, যেখানে আমার আমিটা টিকে রয়েছে। এই আমার আমিকে যদি না চিনি, তাহলে তোমার তুমিকে আমি চিনতে পারবো না, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো না। এই আমার আমিকে চেনার সব থেকে বড় মাধ্যম হলো আমার মাতৃভাষা। তাই আমার শিকড়, আমার মূল, ওই জন্যই বলেছি শিকড়টা প্রথিত থাকবে আমার ভাষার গভীরে। এবার আমার অন্য ভাষা যেখানে প্রয়োজন আমি ব্যবহার করব। তাই গাছ হতে হবে, আমি আবারও বলছি, শুধুমাত্র একমাত্র মাতৃদুগ্ধ কিন্তু নয়, অনেক আরো উপরে এর তাৎপর্য। আমিও সেটাই মনে করি। এই আলোচনার মধ্যে একটা খুব সুন্দর ব্যাপার ফুটে উঠলো, এই মায়ের ব্যাপারটা। আমরা মাতৃদুগ্ধের কথা বললাম, মাতৃভাষার কথা আমরা বলছি, ভাষার সাথে মায়ের যে একটা সম্পর্ক, একটা মা মা ব্যাপার রয়েছে, তাই না? তার জন্যই তো আমরা মাতৃভাষা বলছি না। তো মার সাথে এই তুলনা, আমি একটু অফ টপিকই যাচ্ছি বিষয়টা, মাতৃভাষার বা ভাষার সাথে মায়ের এই উপমাটা কি করে এলো আপনাদের অভিজ্ঞতা একটু জানতে চাই। কারণ ওই যে আমি বলেছি, কিন্তু আমার ভাবনা এবং চিন্তার জন্মদাতা হচ্ছে আমার ভাষা, মানে আমার যে মানে মাতৃভাষা যেটাকে আমি বলছি। তাহলে এটা তো সৃষ্টি তো হচ্ছে। মা যেমন সৃষ্টি করছেন, আমার ভাষাও আমাকে তৈরি করছেন, আমার ভাবনাটাকে তৈরি করছেন, আমার চিন্তাটাকে সৃষ্টি করছেন। এই জন্যই এটাকে বলা হচ্ছে কি ভাষা? মাতৃভাষা। অসাধারণ। আরও যদি সরলভাবে বলতে হয়, তাহলে মায়ের ভাষা, আমার মা যে প্রথম মা বলে ডাকতে শিখেছি, যে কথা শিখিয়েছে আমাকে, সেটাই আমার মাতৃভাষা। আর উনি যে বলেছেন, যে ভাষায় আমি স্বপ্ন দেখি, যে ভাষায় আমি চিন্তা করি, আমার যে চিন্তার শক্তি, আমি যে কোনো ভাষায়, আমি ইংরেজি, হিন্দি, বাংলা বা যে কোনো ভাষায় সুন্দরভাবে বলতে জানুক না কেন, সুন্দরভাবে বলতে পারুক না কেন, কিন্তু চিন্তা করতে গিয়ে আমার চিন্তার যে শেকড়টা আমার মাতৃভাষার মধ্যে, যে ভাষায় আমি স্বপ্ন দেখি, যে ভাষায় আমি চিন্তা করি, এবং যে ভাষায় আমি সমস্ত মনের কথাকে সবার সামনে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেটাই হচ্ছে আমার মাতৃভাষা। সুন্দর সুন্দর। আপনি খুব সুন্দর একটা, আপনারা দুজনেই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝালেন। কারণ প্রায়ই প্রশ্ন উঠে আসে যে মা যে ব্যাপার রয়েছে ভাষার মধ্যে, মাতৃভাষার মধ্যে, সেটা কতটা, তার মধ্যে কতটা মাধুরী রয়েছে, কত মাধুর্য তার মধ্যে, অসাধারণ বিষয়। আপনাদের
আপনাদের যে ক্যারিয়ার রয়েছে তার মধ্যে আপনারা ভাষা নিয়ে কাজ করেছেন, ভাষাকে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ স্থানে রেখেছেন। আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই ভাষা নিয়ে কাজ করার। ভাষা নিয়ে কাজ করতে গিয়ে তো যে বিভিন্ন চ্যালেঞ্জিং কথা বলছেন নাকি, মানে বা আপনার বিভিন্ন অভিজ্ঞতা তো একটা তাকে জানতে হবে। প্রথম মাতৃভাষাকে বা আমি এই ভাষাকে জানতে হবে, তার শিকড় কোথায়, তার যে তাকে মূল্যায়ন করার ক্ষমতা রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তারপরে আমি তাকে আমার মতো করে সেই সাহিত্যে নিয়ে আসা বা আমার কবিতায়, গল্পে, নাটকে সাহিত্যে নিয়ে আসার যে ব্যাপারটা, বা মানুষকে আমি কিভাবে এটাকে মূল্যায়ন করাবো, কিভাবে আমি তাদের কাছে নিয়ে যাব, কিভাবে প্রকাশ করব, সেটা নিয়ে চিন্তা করাটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রাথমিক প্রয়োজন বলে আমি মনে করি। এবং সেটাতে যদি আমরা সাকসেস হয় তাহলেই আমাদের ভাবটাকে সম্পূর্ণ সুন্দরভাবে প্রকাশ করতে পারবো এবং অন্যের কাছে নিয়ে যেতে পারবো। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতাটা খুব মজার। আমি জন্মসূত্রে এবং বেড়ে ওঠার সূত্রে পশ্চিমবঙ্গের মানুষ। এখানে আমি কর্মসূত্রে আসি। কর্মসূত্রে এসে আজ প্রায় দীর্ঘ 22 বছর আমি ত্রিপুরায় রয়েছি, অধ্যাপনা করছি। ফলত ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমার পড়ানোর সুযোগটা হয়েছে। আমি দেখেছি ত্রিপুরার মধ্যে কিন্তু একটা বিচিত্র ভাষা বলয় আছে। আচ্ছা। আমি যখন নর্থে গেছি তখন দেখেছি সেখানের মানুষ সিলেটি বলছে। এই মুহূর্তে সাউথে আছি, সেখানে হচ্ছে নোয়াখালী বলছে। আগরতলা যেহেতু ক্যাপিটাল, সেখানে মিক্সড একটা ব্যাপার আছে। এবার আমি যখনই যেখানে গেছি সেখানে সেখানে আমি প্রতি মুহূর্তে তারা কি বলে এটা কান করে শোনার চেষ্টা করেছি, এই জন্য যে আমার শিখতে হবে জিনিসটা কি। আমার কাছে এই জন্য অভিজ্ঞতাটা বলছি মজার। আমি যখন ধর্মনগরে বাজারে গেলাম, খুব সিম্পল ঘটনা, আমি বললাম যে লাউটা কত, দামটা জিজ্ঞেস করলাম, বা এটা কত। তখন তারা বলছেন, যারা বিক্রি করছেন তারা বলছেন মিষ্টি লাউ নাকি ফানি লাউ। মিষ্টি লাউ ফানি লাউ আমি শিখলাম যে মিষ্টি লাউ মানে মিষ্টি কুমড়ো আর ফানি লাউ মানে সবুজ যে লাউ। এবং আমি আবার বলছি যে দেখুন, গালাগালি গলাগলিতে পরিণত হলে ভাষার প্রাণময়তা বৃদ্ধি পায়। একদম সত্য কথা, এটা একদম সত্য কথা। একেবারে মানে ঠান্ডা পরিবাহিত ঘরে বসে গ্রিন রুমের মধ্যে ভাষা থাকে না। ভাষা থাকে একেবারে নিতান্ত সাধারণ মানুষের কথায়, আচরণে, গালাগালিতে। সুতরাং সেগুলো কান করে খেয়াল করে শুনি। নোয়াখালী তে আমার প্রথম চাকরির স্থল ছিল সাবরুম, এই মুহূর্তে বিলোনিয়া। আমি দেখেছি ওইখানে মানে খুব স্পন্টেনিয়াসলি যখন কেউ কথা বলছে বা কিছু বলছে, হিসামার এটা বলছে, কি ব্যাপারটা হিসামার কি, মানে আসলে ঝাঁটামার আর কি সেটা। তাহলে আমি কিন্তু প্রতি মুহূর্তে এই ভাষা বলয় থেকে শিখছি। এবং ত্রিপুরাতে ভাষা বলয়ের মধ্যে যে শুধু বাংলার কথা বলবো, সিলেটি বা নোয়াখালী তা নয়, ককবরকের কথাটাও বলতে হবে। ঠিক আছে, ককবরকের কথাও বলতে হবে। স্যার তো বলছেনই সেটা নিয়ে। এত এই যে মৌখিক সাহিত্য আগে বললেন না, স্যারও উদাহরণ দিলেন, এইটা নিয়ে নিশ্চয়ই কাজ হচ্ছে, নিশ্চয়ই গবেষণা হচ্ছে, গবেষণা হবে, আরও হওয়া দরকার। এইটা ককবরকে ভাষার মারফত কিন্তু এরা ওরাল যে লিটারেচার আছে, এই ওরাল লিটারেচারটা নিয়ে কিন্তু আরও 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 কাজ হওয়া দরকার ভাষার সমৃদ্ধির স্বার্থে। ঠিক আছে। এবং ককবর এইগুলো আছে। উনি যে ঘটনার কথাটা বললেন, এই ঘটনার একটা রূপরেখা আমার কানে এখনো বাজে, আমি শুনেছি আর কি, বা আমার মাথার মধ্যে আছে, বা অন্যান্য যে মৌখিক সাহিত্যগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই নিশ্চয়ই কাজ হচ্ছে, আমি বলছি না হচ্ছে না, আরও কিন্তু হওয়া দরকার আছে। এবং একটা কথা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে করা হলেও এই প্রথানুগত্যের বাইরেও কিন্তু ভালোবাসাটা সংক্রামিত, শুধু 21 বলে নয়, 21 ফেব্রুয়ারি নয়, এটা একটা প্রথানুগত্য আমাদের করতে হয়, আমরা আলোচনা করি, স্বাভাবিক। কিন্তু আসলে শুধু 21শে ফেব্রুয়ারির জন্য ভাষা না,
এবং 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন মানে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আমরা রফিক জাব্বারের কথা বলি, কিন্তু আমাদের এই ভাষা সংগ্রাম কথাটা বললে আমাদের কিন্তু রফিক জাব্বারের সঙ্গে শিলচরের 11 জন শহীদ এবং ধনঞ্জয় ত্রিপুরার এখানে জোলাইবাড়িতে তারা সবাই কিন্তু একই পরিসরের মধ্যে রয়েছে। কি পরিসর সেটা? একটাই তাদের উদ্দেশ্য, অস্তিত্ব রক্ষার সংগ্রাম, ঐতিহ্য রক্ষার সংগ্রাম, মূলটাকে অক্ষুণ্ণ রাখার সংগ্রাম। এটা কিন্তু দরকার। খুব সুন্দর আপনি বিষয়টাকে বললেন। আমরা অনুষ্ঠানে প্রায় একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অল্প কিছু কথায় যদি কিছু বার্তা থাকে তাহলে আপনারা রাখতে পারেন। নরেন্দ্রবাবু। দর্শকদের উদ্দেশ্যে তো আমি অনেক কিছু বলেই থাকি, এবং সেই বলার মধ্যে বলার অনেক কিছু থাকে, অনেক কিছু বলতে হয়। এখানে তো একটা না, মানে উত্থান সভা না যে আমরা অনেক কিছু বলতে পারি, খুব সংক্ষেপে বলতে হয়। অনেক কিছু বলার থাকলেও যে আমি তাদেরকে এই কথাই বলে থাকি যে তার জায়গায় আচ্ছা এভাবে বলে থাকি যে আমরা যদি তোমরা করো, মানে সবচেয়ে মাতৃভাষার যদি সত্যিকারের যে ভালোবাসে থাকো মাতৃভাষাকে, এবং তার উন্নয়ন যদি সত্যি সত্যি চেয়ে থাকো, তার সমৃদ্ধি যদি চেয়ে থাকো, এবং মাতৃভাষার মধ্যে তার আত্মমর্যাদা লাভ করার যে আত্মপরিচয়ের যে ব্যাপারটা আমরা তুলে ধরতে হলে এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যেতে হলে আমাদের জানতে হবে, আরও পড়তে হবে। শুধু তাদেরকে আমি একটা কথা এখানে উল্লেখ করব যে ইয়াং জেনারেশন, যে 99% যে ইয়াং জেনারেশন ককবরকবাসীদের, তার আমার সঙ্গে খুব সুন্দরভাবে মিলেমিশে আমার সঙ্গে কাজ করছে, এবং কাজ করছে মানে তাদের একদম প্রথম থেকে যে তার উচ্চ ধরনের কাজ থেকে শুরু করে সবচেয়ে সাধারণ কাজ পর্যন্ত আমার সঙ্গে এরা কাজ করছে। এত উচ্চ ধরনের একটা অনেকেই মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, পিএইচডি হোল্ডার, প্রফেসর বা হেডমাস্টার, হেডমিস্ট্রেস, তারা এই কাজে যে কোনো ধরনের কাজ, ছোটোখাটো কাজ, বড় ধরনের কাজ, উচ্চ ধরনের কাজ, উচ্চ চিন্তা সম্পন্ন কাজ এরা করে থাকে। কিন্তু যখনই আমি তাদের সঙ্গে মিলিত হয়, যেমন মাসে একবার বা ছোট পরিসরে আমরা দেখা সাক্ষাৎ হয়, এবং বড় পরিসরে আমরা বছরে 1-2 বার করি, তখন বলি থাকি তোমরা যদি ভাষার উন্নয়ন চাও, সত্যিকারের উন্নয়ন চাও, তাকে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো না, অন্ধভাবে ফলো করিও না, তাকে তার লেখাকে পড়তে চেষ্টা করো, তাকে জানতে চেষ্টা করো, তাদের কাজের মানকে জানতে বুঝতে চেষ্টা করো, সঠিকভাবে মূল্যায়ন করতে চেষ্টা করো, মূল্যায়নের ক্ষমতা অর্জন করো। সঠিকভাবে যদি মূল্যায়ন করতে না পারে এবং সবাই আপনার কাছাকাছি, আমি তাদের সঙ্গে রুটুফুটুভাবে জড়িয়ে আসি, তাদের সঙ্গে কাজ করছি, তাদেরকে নিয়ে কাজ করছি বলে আমারটা অটোমেটিক আমারটা ভালো হবে, সবচেয়ে ভালো হবে, আমারটা একেবারেই অন্ধভাবে আমারটাকে যদি সেইভাবে মূল্যায়ন করে, সেটাও কিন্তু ঠিক হবে না। এই মূল্যায়নের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করারটা যে সামগ্রিক যে মূল্যায়ন, সবাইকেই সমান চোখে দেখা, সবার ভালো মন্দকে মূল্যায়ন করা, এই মূল্যায়ন করার ক্ষমতা যখন অর্জন করতে পারবে, এই মূল্যায়ন করার ক্ষমতা অর্জনের মাধ্যমে নিজেকেও নিজে মূল্যায়ন করার ক্ষমতা অর্জন করতে পারবে, এবং যখন নিজেকে অন্যকে মূল্যায়ন করার মাধ্যমে নিজেকে মূল্যায়ন করার ক্ষমতা যখন অর্জন করতে পারবে, তখনই সে সঠিকভাবে সমস্ত কিছু মূল্যায়ন করতে পারবে, এবং তার সাহিত্য সৃষ্টি, তার কাজ সবটাই সে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনার বার্তা দর্শকদের প্রতি? দর্শকদের প্রতি বার্তা যদি বলতে হয়, দেখুন, আধুনিক জটিল জীবনের সংগ্রাম এটা থাকবে, ভাষা বদলাবে, চর্যা ভাষায়, চর্যা গানে যেভাবে ভাষা ব্যবহার হয়েছে, এখন কি আমরা সেই ভাষা ব্যবহার করি না। আমাদের অভিজ্ঞতা বাড়বে, নতুন শব্দ তৈরি হবে, অনেক পুরনো শব্দ ক্লিশে হয়ে যাবে। এই সমস্ত পরিবর্তনগুলোকে মাথায় রেখেও বা গ্রহণ করেও ভাষার সীমানা সংকুচিত হয়ে আসছে, এরকম কথাটা কিন্তু আমরা বলছি না। তাহলে বলতে গেলে আবার না কোন ভাষার সন্ত্রাস ইত্যাদি অনেক রকমের ব্যাপার নিয়ে বলতে হয়, সেটা নয়। ভাষার সীমানা আসলে বাড়ে যদি কথ্য ভাষাটার মধ্যে, আমি বারবার বলছি, যদি কথ্য ভাষার দিকে তাকানো যায়, তাহলে ভাষার সীমানা কিন্তু সবসময় কিন্তু বাড়ে, ভাষার সীমানা কিন্তু কমে না। শুধু লেখ্য ভাষা হলে সেটা তো মৃত হয়ে যাবে, তার বাড়া কমার কোনো প্রশ্ন নেই। আমি দর্শকদের এই কথা বলছি, এই সমস্ত কিছু মেনে নিয়েও ইডিয়েটের বদলে একবার বলে দেখুন, দূরও হবো কানি, অনেক বেশি আপন, অনেক বেশি প্রাণময়,
প্রাণবন্ত, ইডিয়েট তো বলাই যায় না গালাগালি দিতে গেলে, কিন্তু দুরু বোকানিটা আমার মনে হয় নিজেকে প্রকাশ করার জন্য অনেক বেশি এফেক্টিভ। একটু ভেবে দেখবেন। এইটুকুনি আমার বক্তব্য। সমস্ত ভাষা শ্রদ্ধার, কোনো ভাষার প্রতি কোনো রকম অশ্রদ্ধা কখনো রাখবেন না, কারণ প্রত্যেকের কাছে মাতৃভাষাটা তার আকাশ। এই আকাশকে আমরা কখনো কেড়ে নিতে পারি না। আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলো ভাষা আছে, শুধু বাংলা বলে নয়, কোকবরক এবং অন্যান্য ভাষা, সকলের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ আমি বলেছি, আমার মাতৃভাষার গভীরে আমার মূল প্রথিত থাকলেও আমি আকাশের দিকে হাতপালা মেলে দিয়ে গাছ হব। এই গাছ হতে হবে, তবে মূলের দাক্ষিণ্যে ফুল ফুটলে এবং ছায়া দিলে তবেই তো মানুষ বড় কাচ্ছে, তুমি মানুষের পাশে দাঁড়াওয়ের মতো মহৎ কর্ম সম্পাদন করা সম্ভব হবে। অশ্রদ্ধা নয়, ভালোবাসা। নিজের প্রতি ভালোবাসা তো বটেই, নিজের আমিকে চিনতে গেলে মাতৃভাষাকে ভালোবাসতে হবে, আর আমিকে চিনতে পারলেই তোমার তুমিকে আমরা চিনতে পারবো। তাই আমাদের কাছে সকল ভাষাই আপন, আমাদের বাংলাও আপন, আমাদের ককবরকও আপন, এবং যতগুলো ভাষা এখানে সবাই কথা বলছে সব আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, ভালোবাসার বন্ধনে রয়েছে। এইটুকুনি আমি বলবো। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।